মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম উঠে বিছানায় গা এলিয়ে দিয়েছি আর ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর হয় কেমন করে। নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অপবাদের কারণে আমার আজকে এই অবস্থা। আমি আবির, একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য আরো নিঃস্বার্থে কাজ করে। আমার স্ত্রী নীলা, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজকে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। আর রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি, কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতোই নীলাকে জোরে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু নীলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করবে কেন? খবরদার, আমাকে স্পর্শ করবা না। তোমার এ হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না, এ বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই তোমার কাছ থেকে, সারা জীবনের জন্য মুক্তি চাই। নীলার এ কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, কি বলছো এইসব তুমি? মুক্তি চাই মানে কিসের মুক্তি? আমি ডিভোর্স চাই আবির, তোমার সাথে অনেক হয়েছে, আর না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, এই সময় মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমি ঠিকভাবে কথা বলছি। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছর সংসারে এই প্রথম ওর গায়ে হাত তুলেছে। কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে, তারপরেও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। আমিও আর কিছু বলিনি তাকে। আমার মাথা কাজ করা একদম বন্ধ করে দিয়েছে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডেকেছি, কি হয়েছে, কি জন্য ও এইসব করছে, কথাগুলো জানার জন্য, কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আমি পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তে ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 10টা বেজে 3 মিনিট। কি আশ্চর্য, নীলা আজ আমাকে ডাকেনি কেন? মনের ভেতর উলট পালট শুরু হয়ে গেল। প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে আমার। ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মান অভিমান তো আছে, কিন্তু আজ কি হলো নীলার? কাল রাত থেকেই সব অদ্ভুত আচরণ করছে। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে একটা বড় শট খেলাম। আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলাও দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছুই জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলা নীরবে চোখের জল ফেলছে। এর মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এসব ছোট লোকদের সাথে কথা না বলে পা ভেঙে দেওয়াটাই উচিত। এ কথা বলতে দেরি আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। নীলার ভাই আমার কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দেয়। এরপর সজোরে ধাক্কা দেয়। আমি তাল সামলাতে না পেরে কাচের ডাইনিং টেবিলে পড়ে যাই। কাচের ডাইনিং টেবিল ভেঙে আমি নিচে পড়ে যাই। কাচ ভেঙে আমার শরীরে কিছু অংশে ঢুকে যায়। তারপরেও আমাকে তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটা ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতে নীলা বাধা দেয়, থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সই করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে বলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেব, কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাগুলো মনে করতে লাগলাম। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। গল্পটার পাঠ ছোট হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কোথাও ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, তাতে পরবর্তী পাঠ নিয়ে আসতে উৎসাহ পাবো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পাঠে।